Hello everyone, welcome to our channel New Classroom Bangla. আজকে আমরা আলোচনা করব 1968 সালে জাতীয় শিক্ষানীতি সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করব বা 1968 সালে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করব। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1968 বা একে সংক্ষেপে বলা হয় এনপিই। স্বাধীনতার পর দেশের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে যেসব ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো শিক্ষা। দেশের জাতীয় জীবনের পুনর্গঠন ও শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের উদ্দেশ্যে 1947 সাল থেকে 1964 সালের মধ্যে ভারত সরকার 3টি শিক্ষা কমিশন গঠন করেন। কি? রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গড়ে উঠেছিল? 1948 থেকে 49। মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 1953। কোঠারি কমিশন বা কোঠারি কমিশন 1964 থেকে 1966। এই 3টি কমিশন গঠন করেছিলেন। এই সমস্ত কমিশনের সুপারিশগুলি অনুসরণ করে শিক্ষাক্ষেত্রে সেরকম কোনো আশাপূর্ণ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, কারণ এই কমিশনগুলি যে সুপারিশ করা হয়েছিল তা আংশিক প্রকাশ হয়েছে, কিছুমাত্র সুপারিশ বাস্তবায়িত হয়েছে, তাই শিক্ষাক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এছাড়াও রাজ্য স্তরে বিভিন্ন কমিটি ও কমিশন শিক্ষা সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান করে বহু রিপোর্ট সরকারের কাছে পেশ করেন। এই সব সুপারিশের সামান্য অংশই বাস্তবায়িত হয়েছিল। সর্বভারতীয় কোনো শিক্ষানীতি না থাকার ফলে রাজ্যে রাজ্যে শিক্ষা কাঠামোগত, পাঠ্যক্রম ও প্রশাসনিক বৈষম্য দেখা দেয়। তাই কোঠারি কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর ত্রিগুণা সেনের উদ্যোগে একটি জাতীয় শিক্ষানীতি স্থির করা হয়। 1968 সালের জুলাই মাসে কেন্দ্রীয় সভায় এই শিক্ষানীতি নিয়ে আলোচনা করা হয়। এই নীতিগুলি কেন্দ্রীয় সরকার অনুমোদন করার পর এটি সমগ্র ভারতে জাতীয় শিক্ষানীতি 1968 হিসেবে ঘোষিত হয়। এই শিক্ষানীতিতে প্রাক প্রাথমিক শিক্ষা থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষার যাবতীয় বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। এতে 17টি ধারার কথা বলা হয়েছে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ ভারতের শিক্ষার রীতি সম্পর্কে একটি সাধারণ ধারণা পাওয়া যায়। এর আগে যে কমিশনগুলি গড়ে উঠেছে, বিশ্ববিদ্যালয় কমিশন উচ্চ শিক্ষা নিয়ে আলোচনা করেছে, মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা নিয়ে আলোচনা করেছে, কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষা থেকে সর্বস্তরের শিক্ষা নিয়ে আলোচনা করেছে, কিন্তু তারও সমস্ত সুপারিশ বাস্তবায়িত হয়নি। তাই কোঠারি কমিশনের এই সুপারিশের উপর ভিত্তি করেই জাতীয় শিক্ষানীতি 1968 গড়ে উঠেছিল। জাতীয় শিক্ষানীতিতে যে সমস্ত সুপারিশগুলি করা হয়েছিল সেগুলি হলো: 1 নম্বর, বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা। জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রথম শর্ত হলো সার্বজনীন ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা। তাই 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে প্রথমে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থী যাতে শিক্ষায় সমান সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে। সংবিধানের 45 নম্বর ধারা অনুযায়ী 14 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুকে অবৈতনিক, বাধ্যতামূলক ও উন্নত মানের শিক্ষা দিতে হবে। শিক্ষার অপচয় ও অনুন্নয়ন বন্ধ করার জন্য নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে হবে। বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থী যেন নির্ধারিত পাঠ্যক্রম শেষ করে তা দেখতে হবে। অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শিক্ষার্থীকে অবৈতনিক ও বাধ্যতামূলক উন্নত মানের শিক্ষা দিতে হবে। শিক্ষাক্ষেত্রে অপচয় ও অনুন্নয়ন বন্ধ করতে হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী সে হয়তো ক্লাস 1-এ ভর্তি হলো, কিন্তু সে ক্লাস 4 পর্যন্ত না পড়ে মাঝপথেই তার পড়া বন্ধ করে দিল, সেটি যেন না হয়
সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীকে তার যে নির্দিষ্ট পাঠ্যক্রম রয়েছে তা যেন শেষ করে সে বিষয়ে দেখতে হবে। 2 নম্বর, শিক্ষকদের যোগ্য মর্যাদা দান ও বেতন প্রদান। শিক্ষার মান ও জাতির বিকাশ নির্ভর করে যোগ্য শিক্ষকের উপর। তাই শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী, চরিত্র, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাদানের ক্ষমতা ইত্যাদি গুণাবলীর উপর নির্ভর করে শিক্ষার উন্নতি। তাই শিক্ষককে সমাজের একটি গুরুত্বপূর্ণ স্থান দিতে হবে। তারা যাতে সমাজের যথাযোগ্য মর্যাদা পায় তার ব্যবস্থা করতে হবে। এছাড়াও শিক্ষকদের যোগ্যতা ও দায়িত্ব অনুসারে তাদের বেতন ও চাকরির সুবিধা দিতে হবে। অর্থাৎ চাকরি চলাকালীন তাদের কাছে সেই চাকরিটা যেন তাদের কাছে সন্তোষজনক হয় এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী যেন বেতন পায়। এছাড়াও শিক্ষকরা যাতে স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে, গবেষণা করতে পারে, গবেষণাপত্র প্রকাশ করতে পারে এবং জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বক্তব্য রাখতে পারে ও লিখতে পারে সে বিষয়ে সুযোগ দিতে হবে। চাকুরিরত অবস্থায় শিক্ষকদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভাষার উন্নয়ন। বহু ভাষাভাষী রাষ্ট্রে শিক্ষার ভাষা কি হবে তা নিয়ে একটি বিতর্ক থেকেই যায়। শিক্ষার উন্নতির সাথে ভাষা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। যে ভাষায় শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে সেই ভাষা যদি সে বুঝতে না পারে তাহলে শিখবে কি করে? জ্ঞানের বিকাশ বা কিভাবে ঘটবে? আর জ্ঞানের বিস্তার না হলে বুদ্ধিজীবী মানুষ এবং সাধারণ জনগণের মধ্যে যে ব্যবধান তা ক্রমাগত বাড়তে থাকবে। তাই জাতীয় শিক্ষানীতিতে আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি নির্ধারণের সময় আঞ্চলিক ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য ভারতীয় ভাষাসমূহের উন্নতিকরণের কথা বলা হয়েছে। ভাষার উন্নতি না হলে শিক্ষার মানের উন্নয়ন হবে না, জনসাধারণের মধ্যে জ্ঞানের প্রসার ঘটবে না, সৃজন শক্তির বিকাশ ঘটবে না। তাই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা। ত্রিভাষার সূত্র। মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে যাতে ত্রিভাষার সূত্র বাস্তবায়িত হয় সে চেষ্টা চালাতে হবে। ত্রিভাষা সূত্র বলতে কি বোঝায়? একটি আঞ্চলিক ভাষা, হিন্দি এবং ইংরেজি এই তিনটি ভাষা শিখতে হবে। এক্ষেত্রে যদি হিন্দি ভাষাভাষী রাজ্য হয় তাহলে হিন্দি, ইংরেজি এবং একটি আধুনিক ভারতীয় ভাষা, এক্ষেত্রে একটি দক্ষিণ ভারতীয় ভাষাও হতে পারে। আবার যদি অহিন্দি ভাষী রাজ্য হয় সেক্ষেত্রে একটি আঞ্চলিক ভাষা, ইংরেজি ও হিন্দি ভাষা শিখতে হবে। অর্থাৎ তিনটি ভাষা শিক্ষার্থীদের শিখতে হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজে উন্নত মানের হিন্দি ও ইংরেজি শিক্ষার ব্যবস্থা করতে হবে। হিন্দি ভাষার উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হিন্দিকে একটি যোগসূত্রকারী ভাষা হিসেবে বিবেচনা করতে হবে। অহিন্দি ভাষাভাষী রাজ্যে যে সমস্ত রাজ্যের মাতৃভাষা হিন্দি নয় সেই সমস্ত রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিন্দিকে শিক্ষার মাধ্যম রূপে গ্রহণ করতে উৎসাহিত করতে হবে। সংস্কৃতকে আমরা ভারতের যাবতীয় যে ভাষা রয়েছে সেই সমস্ত ভাষাসমূহের জননী বলে থাকি। তাই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্তরে সংস্কৃত ভাষার চর্চাকে আরো উন্নত করতে হবে এবং নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে এই ভাষা শিক্ষার ক্ষেত্রে। 5 নম্বর, আন্তর্জাতিক ভাষা। ইংরেজি ও অন্যান্য যে আন্তর্জাতিক ভাষা রয়েছে সেগুলি শেখার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে, কারণ বিশ্বে জ্ঞানের ভান্ডার বৃদ্ধি পাচ্ছে। তাই বিজ্ঞান ও প্রযুক্তিরও উন্নতি হচ্ছে এবং যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইংরেজি ও অন্যান্য যে আন্তর্জাতিক ভাষা রয়েছে সেগুলি শেখা একান্ত প্রয়োজন। 4 নম্বর, শিক্ষায় সমসুযোগ। শিক্ষাক্ষেত্রে যে আঞ্চলিক বৈষম্য আছে তা সংশোধন করতে হবে। শিক্ষাক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে। সামাজিক বৈষম্য দূর করতে হবে ও জাতীয় সংহতিকে সম্প্রসারিত করতে সাধারণ স্কুল বা কমন স্কুলের ব্যবস্থা চালু করতে হবে।
3 নম্বর, নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। 4 নম্বর, দৈহিক ও মানসিক দিক থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে সাধারণ স্কুলে পড়তে পারে তার জন্য সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশনের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত শিক্ষার্থীরা দৈহিক ও মানসিক দিক থেকে প্রতিবন্ধী তারা যাতে সাধারণ স্কুলে সাধারণ শিক্ষার্থীদের সাথে পড়তে পারে তার জন্য সাধারণ বিদ্যালয়ে বিশেষ ব্যবস্থা করতে হবে। 5 নম্বর, অনুন্নত শ্রেণী বিশেষত উপজাতিদের মধ্যে শিক্ষার প্রসারের ক্ষেত্রে আরো বেশি করে বিশেষ নজর দিতে হবে। 5 নম্বর, প্রতিভার অন্বেষণ। বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ছেলে মেয়েদের বিশেষ মেধা বা প্রতিভা রয়েছে সেসব ছেলে মেয়েদের প্রতিভা পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সমস্ত ছেলে মেয়েদের কোনো ক্ষেত্রে বিশেষ প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলির পূর্ণ বিকাশের ব্যবস্থা করতে হবে। 6 নম্বর, বিজ্ঞান শিক্ষা ও গবেষণা। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। কৃষি ও শিল্প শিক্ষা। কৃষি ও শিল্পের উন্নতির জন্য এই দুই শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। কৃষি শিক্ষার জন্য প্রতিটি রাজ্যে অন্তত একটি করে কৃষি বিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে ব্যবহারিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে যাতে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করতে পারে তার উপর গুরুত্ব দিতে হবে। দেশের কৃষি শিল্প ও অন্যান্য কারিগরি ক্ষেত্রে মানব সম্পদের চাহিদা অনুযায়ী যোগানের ব্যবস্থা করতে হবে যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে সচ্ছলভাবে উপার্জনের সুযোগ পায়, তাদের কর্মের সুযোগ বৃদ্ধি পায়। 8 নম্বর, পাঠ্যপুস্তক রচনা। উচ্চমানের পাঠ্যপুস্তক রচনা, প্রকাশ করা এবং অল্প মূল্যে বিতরণের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পাঠ্যপুস্তক রচনা করেন তার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা উচ্চমানের পাঠ্যপুস্তক রচনা করে এবং সেগুলিকে প্রকাশ করা এবং অল্প মূল্যে সেগুলিকে শিক্ষার্থীর কাছে বিতরণ করতে হবে। সেগুলোর মূল্য এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে শিক্ষার্থীরা সহজেই কিনতে পারে। 9 নম্বর, পরীক্ষা ব্যবস্থা। পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সংস্কার করতে হবে যাতে পরীক্ষার নির্ভরযোগ্যতা ও যথার্থতা বজায় থাকে। ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা প্রচলন করতে হবে। 10 নম্বর, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। মাধ্যমিক শিক্ষা বিস্তারের উপর সামাজিক পরিবর্তন অনেকটাই নির্ভর করে মাধ্যমিক শিক্ষার উপর। তাই সমাজের যে সমস্ত অঞ্চলে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই সেই সমস্ত অঞ্চলে অবিলম্বে মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। মাধ্যমিক শিক্ষার সাথে বৃত্তি ও কারিগরি শিক্ষার একটি যোগসূত্র গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। 11 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা। কোনো বিশ্ববিদ্যালয় গবেষণাগার, গ্রন্থাগার ও অন্যান্য সুযোগ সুবিধা কতটা রয়েছে তার উপর বিচার করে কতজন ছাত্রছাত্রী ভর্তি করা হবে তা স্থির করতে হবে। অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ে কি কি সুবিধা রয়েছে সেই অনুযায়ী কতজন শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া যাবে তার উপর ভিত্তি করে কতজন শিক্ষার্থী ভর্তি করা যাবে তা স্থির করতে হবে। স্নাতকোত্তর স্তরে পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট নজর দিতে হবে। প্রশিক্ষণ ও গবেষণার উন্নতির ব্যবস্থা করতে হবে। 12 নম্বর, সাক্ষরতার প্রসার ও বয়স্ক শিক্ষা। কৃষির উন্নয়ন ও গণতান্ত্রিক মানসিকতা সৃষ্টির জন্য নিরক্ষরতা দূরীকরণ বিশেষ প্রয়োজন। সমাজের উন্নতির জন্য যে কোনো ক্ষেত্রে উন্নতির জন্য নিরক্ষরতা দূরীকরণ বিশেষ প্রয়োজন। তাই কৃষি ও মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করার জন্য মানুষকে নিরক্ষরতা দূরীকরণ বিশেষভাবে প্রয়োজন, তাদেরকে সাক্ষর করে তুলতে হবে। বড় বড় শিল্প সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের যত তাড়াতাড়ি সম্ভব স্বাক্ষর করে দক্ষ কর্মী রূপে গড়ে তোলা প্রয়োজন। এই কাজে শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজে যে সমস্ত শিক্ষিত ব্যক্তি রয়েছে সবাই মিলিতভাবে প্রচেষ্টা করবে যাতে সমাজের সমস্ত বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা যায়। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
ধন্যবাদ।